শ্রীলঙ্কা বাংলাদেশের পর বিদ্রোহের আগুনে জ্বলছে নেপাল। প্রতিবেশী রাষ্ট্রের এই উত্তপ্ত পরিস্থিতির প্রভাব কি ভারতে এসেও পড়বে? ঘণ্টাখানেক সঙ্গে সমান অনুষ্ঠানে এসে কি বললেন অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস, দেখুন। এই ছাত্রদের ওপর যেভাবে গুলি চলল, যেভাবে গণতন্ত্রের কণ্ঠরোধ বলে ছাত্ররা বলছিল সোশ্যাল মিডিয়া কেন 21টারও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে, এই কোন দিকে যাচ্ছে আমাদের প্রতিবেশী রাষ্ট্র? দেখুন, আমাদের ভারতবর্ষের 5টা দেশের সাথে ল্যান্ড বর্ডার আছে। তার মধ্যে 2টো দেশের সাথে আমরা যুদ্ধ করেছি, চীন আর পাকিস্তান। আর 3টে দেশ ভুটান, নেপাল, মিয়ানমার, যাদের সাথে আমাদের ল্যান্ড বর্ডার আছে। ফলে এই দেশগুলোতে যদি কিছু হয় তার একটা অর্থনৈতিক, রাজনৈতিক এবং কোনো রকমভাবে সুরক্ষার ক্ষেত্রেও আমাদের উপর একটা প্রভাব ফেলতে পারে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই দেশগুলো ছাড়াও আরও কয়েকটা দেশ আছে যেগুলো আমাদের ভারত মহাসাগরের দেশ, যেই দেশগুলোতেও যদি কিছু হয় আমাদের উপর প্রভাব পড়ে, যেমন শ্রীলঙ্কা, যেমন মালদ্বীপস, আর টু সাম এক্সটেন্ট মরিশাসও বটে। এইবার নেপালের সাথে আমাদের 1700-1750 কিলোমিটার বর্ডার এবং 5টা ভারতীয় রাজ্যের সাথে নেপালের বর্ডার আছে। পশ্চিমবঙ্গ একটি, তার মধ্যে সিকিম আছে, উত্তরপ্রদেশ আছে, উত্তরাখণ্ড আছে, বিহার আছে। এই গোলার্ধর এই জায়গাগুলোতে একটু অশান্তি সৃষ্টি করবার একটা প্রচেষ্টা হচ্ছে। দ্বিতীয় কথা, এখন অশান্তি সৃষ্টি করবার জন্য আর বিশাল বড় বাহিনী বা সেনা সরঞ্জাম না হলেও চলছে। একটু যুদ্ধক্ষেত্রটার রূপ পাল্টে যাচ্ছে এবং সেখানে দেখা যাচ্ছে যে আমরা টেকনোলজি ব্যবহার করে, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে একটা দেশে বিভ্রান্তি সৃষ্টি করে দিতে পারি। সম্ভব আজকের দিনে। নেপালে কিন্তু রাজা থাকবে না, ডেমোক্রেসি থাকবে না, কমিউনিজম থাকবে, এই নিয়ে বহু বছর ধরে চলছে এবং আমাদেরও ইনভলভমেন্ট আছে, আইএসআইর ইনভলভমেন্ট আছে, আমেরিকান ইনভলভমেন্ট আছে। নেপাল যদি মনে করে ল্যান্ডলক কান্ট্রি, নেপাল একলা থাকতে পারবে না, বেঁচে থাকতে পারবে না। এবার চীনেরও ইনভলভমেন্ট আছে, বিশালভাবে আছে। আমি বলছি এটা পুরোটাই হ্যামলিনের বাঁশিওয়ালার মতো কারুর বাঁশির আওয়াজে সবাই মোটিভেটেড হচ্ছে, ব্যাপারটা কি তাই? নাকি এর ভেতরে একেবারে মানে যুব সমাজকে সন্তুষ্ট না করতে পারা, ইন দ্য সেন্স চাকরি নেই, অর্থনীতি এবং বেকারত্ব, এই সমস্ত জিনিসগুলো এর মধ্যে মিশে আছে, মূল্যবৃদ্ধি, এবং আমি আবার আপনার সাথে সহমত। যে কেন বলছি, এই সমস্যাগুলো একটা, ধরুন একটা ফুয়েল ডাম, এবার একটা ফুলিঙ্গ দরকার হচ্ছে এই সমস্যাগুলোকে আগুনের পর্যায়ে পরিবর্তন করবার জন্য। একদিকে বাঙালি অস্মিতা নিয়ে সুর চড়াচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য জুড়ে শুরু হয়েছে তৃণমূলের ভাষা আন্দোলন, আর তারই মধ্যে টিএমসিপির প্রতিবাদ কর্মসূচিতে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি পোড়ানো ঘিরে সমালোচনার ঝড় উঠল গতকাল। পথে নামলেন বিরোধী দলনেতা, তীব্র আক্রমণ শানালেন শাসক দলকে। আজ রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বঙ্গ বিজেপি। অভিযুক্ত সদস্যকে ইতিমধ্যেই বহিষ্কার করেছে টিএমসিপি। বাঙালি ইস্যুতে তৃণমূল যখন বিজেপির বিরুদ্ধে সরব, তখন তৃণমূলের ছাত্র পরিষদের প্রতিবাদ কর্মসূচির এই ছবিকে হাতিয়ার করে পাল্টা আক্রমণের কৌশল নিয়েছে বিজেপি। 1 সেপ্টেম্বর মেয়ো রোডে তৃণমূলের প্রতিবাদ মঞ্চ খুলে দিয়েছিল সেনা। তার প্রতিবাদে পরের দিন মালদার চঞ্চল কলেজের সামনে বিক্ষোভ দেখায় তৃণমূলের ছাত্র পরিষদ। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি পোড়ানো হয় রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি। এই ভিডিও পোস্ট করে আক্রমণ শানাতে শুরু করেছে বিজেপি। বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য লেখেন, এটাই তৃণমূলীদের আসল চেহারা, এটাই কি তৃণমূলের বাঙালি অস্মিতা, এটাই কি টিএমসিপির তথাকথিত বাঙালি প্রেম? ছি ছি ছি, আমরা এই নক্কারজনক ঘটনার তীব্র ধিক্কার জানাই। ভিডিও পোস্ট করে কড়া আক্রমণ শানিয়েছেন বিজেপি সাংসদ ও কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারও। তিনি লেখেন, অশিক্ষা, বর্বরতা ও ঔদ্ধত্য কোন চরম সীমায় পৌঁছালে এমন নক্কারজনক ঘটনা ঘটতে পারে? মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তথাকথিত ভাষা আন্দোলনের নামে যেসব ভণ্ডামির নাটক মঞ্চস্থ করা হচ্ছে, মালদার এই ঘটনাও তারই জঘন্য বহিঃপ্রকাশ। পশ্চিমবঙ্গের পুলিশ প্রশাসনের নৈতিক দায়িত্ব হল এদের দ্রুত আইনের আওতায় আনা। সোমবার পথে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কলকাতার আইসিসিআর থেকে রবীন্দ্র সদন পর্যন্ত মিছিল করেন তিনি। মিছিল সেখানে পৌঁছানোর আগেই রবীন্দ্র সদনের সমস্ত গেটে তালা লাগিয়ে দেওয়া হয়। প্রতিবাদ জানালেন বিরোধী দলনেতা, মিছিল নিয়ে এলেন রবীন্দ্র সদন পর্যন্ত রবীন্দ্রনাথ ঠাকুরের গলায় মালা পরাতে। কিন্তু শেষ পর্যন্ত রবীন্দ্র সদনে এসে দেখলেন মূল গেটে বড় বড় তালা। শুধু একটা না, এখানে ঢোকার যতগুলো গেট রয়েছে সমস্ত গেটে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বন্ধ গেটের সামনে স্লোগান তুলে প্রতিবাদ বিক্ষোভ করেন বিজেপি নেতা কর্মীরা। পরে ঘুরপথে বিজেপির দু একজন কর্মী রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিতে মালা দেন। কেউ নেই তালা লাগিয়ে, শুনুন, উই অল আর ল অ্যাবাইড পিপল। আমরা তালাও ভাঙবো না, ওই গেট ডিঙ্গিয়ে ঢুকবো না। আমরা ফাঁক দিয়ে রবীন্দ্র অনুরাগীর হাতে ফুল দিয়েছি, উনি মালা পরিয়েছেন। আর গোটা বাংলা দেখলো এই সময় রবীন্দ্র সদন বন্ধ থাকে না। দলমত নির্বিশেষে, বর্ণ ধর্ম নির্বিশেষে সবাই একটাই বলছে, ছি মমতা ছি। সমালোচনার মুখে পড়ে টিএমসিপি সদস্য এবি সোহেলকে বহিষ্কার করেছে তৃণমূল ছাত্র পরিষদ। চাঁচল কলেজে টিএমসিপি ইউনিটও ভেঙে দেওয়া হয়েছে। বিদ্যাসাগরের মূর্তি যারা ভাঙে, এই বিজেপি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সরিয়ে দেয় বিজেপি শাসিত রাজ্যের পাঠ্যসূচি থেকে, তারা এসেছে নাটক করতে। নির্বোধ তৃণমূল অমিত শাহ এবং নরেন্দ্র মোদীর ছবিতে আগুন লাগালো এবং সঙ্গে রবীন্দ্রনাথের ছবিতে আগুন লাগিয়ে দিল। রবীন্দ্রনাথের ছবিতেও আগুন লাগাতে পারে তৃণমূল। বোঝা যায় যে তৃণমূল আসলে মেটেরিয়ালটা কি। এটা তো আরএসএস পন্থী একটা মনোভাবে, ঠিক বিজেপির মতন করে ওরাও রবীন্দ্রনাথকে পছন্দ করে না। এদিন জোড়াসাঁকো ঠাকুরবাড়ির সামনে বিক্ষোভ দেখায় এবিভিপি। মঙ্গলবারও রাজ্য জুড়ে প্রতিবাদ কর্মসূচির ডাক দিয়েছে বিজেপি। অভিজিৎ চৌধুরী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। অবৈধ বালি পাচারের তদন্তে নেমে শহর থেকে জেলায় তদন্তে নেমেছে ইডি। আর এদিকে পূর্ব বর্ধমানের কাটোয়ায় বাঁশতলা বালিঘাটে বালি তুলে তুলে যেন একখানা নকল নদী তৈরি হয়েছে। ভবিষ্যতে সেখানে বড় কোনো ভৌগোলিক বিপর্যয় হবে না, তারই বা কী নিশ্চয়তা রয়েছে? এর পাশাপাশি অবৈধ বালি তোলার ফলে বিপুল রাজস্ব আদায়ের থেকেও বঞ্চিত হচ্ছে রাজ্য সরকার। এই নিয়ে সরকারের দিকে অভিযোগের আঙুল তুলেছে বিজেপি, পাল্টা জবাব দিয়েছে তৃণমূল। সেই কবে কবি লিখে গেছেন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, তবে এ নদী আসল নয়, আদ্যপান্ত নকল। পূর্ব বর্ধমানের কাটোয়ায় ঠিক এইভাবে অজয় নদের পাশ দিয়ে যেন বয়ে চলেছে একটা নকল নদী। গ্রামবাসীদের দাবি, এর নেপথ্যে রয়েছে অবৈধ বালি উত্তোলন ও কাঁচা টাকার খেলা। আর তার জেরেই বাঁশতলা বালিঘাট এলাকার অবস্থা এখন এরকম। বালি তুলতে তুলতে বর্ষায় যা কার্যত নদীর চেহারা নিয়েছে। বালি মাফিয়াদের কাছে বালি হচ্ছে সোনা, আর এই সোনা পাওয়ার জন্য দেখা যাচ্ছে যে অজয় নদের পাশে যে জমি ছিল চাষের জমি, সেই চাষের জমি কিভাবে মাটি কেটে সেখান থেকে বালি তোলা হয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, এককালে এই সমস্ত জমিতে চাষবাস করতেন তারা, কিন্তু পরবর্তীকালে গায়ের জোরে জমি দখল করে নেওয়া হয়েছে। নামমাত্র টাকায় কার্যত কেড়ে নেওয়া হয়েছে চাষের জমি। সেই সমস্ত জমিতে পরবর্তীকালে নির্বিচারে চলেছে অবৈধ বালি উত্তোলন। কতটা জায়গা ছিল? 1.5 বিঘা। যে মাটিটা রাত্রেবেলা কেটে উনি জল করে দিয়েছে। কত টাকায় দিয়েছে? টাকা দেয় না। কেন দিল? তাহলে দিয়ে দিলেন কেন? আপনি জোর করে কাটুন তো কি করুন, সবই তো তাই হয়েছে। এটা কি অজয় নদী? না, নদী নয়, এগুলো পাহাড় জমি ছিল। হ্যাঁ, ও কেটে কেটে নিয়েছে। ওরা কি কেটে কি করে এখান থেকে? ও বিক্রি করেছে বালি। হ্যাঁ, বালি বিক্রি করেছে। পুলিশ কিছু বলে না? পুলিশকে বিয়ালারকে পয়সা দিয়ে ওরা করিয়ে তো, বিয়ালার যদি না বলে তাহলে পুলিশ ওরা জানে না, তারা জানে না। পুলিশ তো নিশ্চয়ই জানে। আপনার জমি কাটতে এসেছিল? হ্যাঁ, কাটটা বলছিল, কেন বলুন আমি দেবো না কাটতে। ভৌগোলিক বিপর্যয়ের আশঙ্কার পাশাপাশি অবৈধ বালি সিন্ডিকেটের রমরমার ফলে বিপুল পরিমাণে রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে রাজ্য সরকারও। ফুলে ফেপে উঠছে বালি মাফিয়া, কিন্তু কাদের প্রশ্রয়ে? বালি খাদানের রাজস্ব হারালে কি হবে? রাজ্য সরকার পরিচালনা করছে যেই নেতারা, তাদের তো পকেট ভারী হচ্ছে। এরা রাজ্যের চিন্তা করেছে কবে? এরা শুধু ব্যক্তিগত কাটমানি খাওয়ার জন্যই ব্যস্ত। একদিকে যেরকম সরকার তার রাজস্ব হারাচ্ছে, ঠিক তার সাথে সাথে নদীর গতিপথ পরিবর্তন হচ্ছে, এবং এর জন্য ইতিমধ্যেই সংশ্লিষ্ট প্রশাসনিক নির্দেশ কঠোরভাবে দেওয়া হয়েছে যে যেখানে যেখানে এই ধরনের বালি খাদানের সন্ধান পাওয়া যাচ্ছে প্রশাসনিক স্তরে তার বিরুদ্ধে ব্যবস্থা গৃহীত হবে। অবৈধ বালি পাচার নিয়ে রাজ্য রাজনীতি উত্তাল, কিন্তু প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি হচ্ছে তার কি হবে? রানা দাস, দীপক ঘোষ, আশাবুল হোসেন, এবিপি আনন্দ।